ধানমন্ডির সেই বিশাল দোতলা বাড়িটি শুধু একটি বাড়ি ছিল না, ছিল শহরের অভিজাত্যের প্রতীক। মনোরম বাগান, চকচকে কাঁচ, আলোকসজ্জায় ভরা বারান্দা, প্রতিটি কোণ যেন ঝরে পড়ছিল বিলাসিতার চিহ্ন। এই ঘরের মালিক আলমগীর হোসেনের বছরের পর বছর পরিশ্রম করে গড়ে তুলেছিলেন, আর তার একমাত্র আদরের মেয়ে ইনায়া ছিল এই বাড়ির কেন্দ্রবিন্দু। বড়লোকের মেয়েরা সাধারণত যেমন অহংকারী হয়, ইনায়া তেমন ছিল না, বরং তার আচরণে ছিল আলাদা সরলতা, মমতা আর গভীর অনুভূতি। সে একা থাকতে ভালোবাসত, বই পড়তে ভালোবাসত। একদিন বাড়িতে নতুন একজন চাকর এলো, রাশেদ। গ্রামের এক সাধারণ ছেলে, যার চোখে ভয়, আচরণে নীরবতা আর কাজে অদম্য দায়িত্ববোধ। প্রথম দিন থেকেই সে বুঝতে পেরেছিল এই বাড়ির নিয়মগুলো কঠোর, আর ভুল করার সুযোগ প্রায় নেই। প্রথম কয়েকদিন ইনায়া শুধু দেখছিল তার কাজের নিষ্ঠা। ঘরদোর পরিষ্কার করা, বাগানের গাছপালা দেখা, বাজার করা, সবই করত মনোযোগ দিয়ে। কিন্তু তার আচরণের ভেতরে এমন একটা ভদ্রতা ছিল যা তাকে বাড়ির অন্যান্য চাকরদের থেকে আলাদা করে দিত। দিনের পর দিন ইনায়া লক্ষ্য করল রাশেদের চোখে অদ্ভুত এক সংযম আছে। কাজের সময় কখনো অহেতুক তাকায় না, কখনো সীমা ছাড়ায় না, আর সবসময় কথা বলে নিচু কণ্ঠে। এই অত্যন্ত সুশৃঙ্খল আচরণই যেন ইনায়ার ভেতরে এক অদ্ভুত শান্ত অনুভূতির জন্ম দিচ্ছিল, যদিও সে সেটা প্রথমে বুঝতে পারেনি। একদিন বিকেলে ইনায়া বারান্দায় বসে বই পড়ছিল। গরমে বাগানের ফুলগুলো শুকিয়ে যাচ্ছিল। রাশেদ এসে ফুলে পানি দিচ্ছিল। সেই সময় ইনায়া প্রথমবার খুব কাছ থেকে খেয়াল করল ছেলেটিকে। ক্লান্ত শরীর, রোদে পোড়া গায়ের রং, আর মাটির গন্ধ লেগে থাকা হাত। কিন্তু তার চোখ ছিল অসাধারণ সততা, যে সততা জন্মগত শেখানো নয়। এভাবেই ধীরে ধীরে ইনায়া বুঝতে পারল যে মানুষকে সে এতদিন শুধু কাজের ছেলে হিসেবে দেখেছিল, সে মানুষটির ভিতর আছে অনেক গভীরতা। প্রতিদিন তাদের দেখা হতো, যদিও কোনো কথাই হতো না তেমন। তবুও দুজনের মধ্যে অদ্ভুত এক নীরব টান তৈরি হচ্ছিল। একদিন রাশেদ গাছের আগাছা পরিষ্কার করতে গিয়ে হাত কেটে ফেলল। রক্ত পড়ে যাচ্ছিল মাটিতে। দূর থেকে সেটা দেখে ইনায়া ভেতরে আলাদা একটা আলোড়ন তৈরি হলো। সাধারণ ধনী মানুষ চাকরের ব্যথা কষ্ট দেখেও উদাস থাকে, কিন্তু ইনায়ার মন তার দিকে ছুটে গেল। সে নিজে ব্যান্ডেজ এনে তার হাত বেঁধে দিল। সে মুহূর্তে রাশেদের মুখে যে বিস্ময়ের ছাপ পড়েছিল তা ইনায়ের মনকে আরও নরম করে দিল। সেই রাতেই ইনায়া প্রথম অনুভব করল তার মন যেন একটু অন্যদিকে ঝুঁকছে। এই ছেলেটির সরলতা, সংযম আর নীরবতার ভেতর এমন কিছু আছে যা তাকে টানছে অজান্তে। পরদিন আবার যখন সে বাগানে তাকে কাজ করতে দেখল, অকারণে তার মুখে হাসি ফুটে উঠল, অথচ সে নিজেও জানত না কেন। মাঝে মাঝে দুজনের চোখ হঠাৎই এক হয়ে যেত, আর দুজনই দ্রুত চোখ ফিরিয়ে নিত, যেন লুকোতে চাইতো নিজেদের ভেতরে জমতে থাকা অনুভূতিকে। কিন্তু অনুভূতি লুকিয়ে রাখা যায় না। তাদের নীরবতা যেমন বাড়ছিল, তেমনই বাড়ছিল সেই অদৃশ্য টান। এক সন্ধ্যায় বৃষ্টি শুরু হয়েছিল হঠাৎ। ইনায়া ছাদে দাঁড়িয়েছিল। বৃষ্টির শব্দে পুরো শহর মুগ্ধ। ঠিক তখন রাশেদ ছাদ পরিষ্কার করতে এসেছিল। ইনায়াকে ওইভাবে দাঁড়িয়ে থাকতে দেখে তার মনে দোলা লাগে। তবে দুজনে একটা দূরত্ব বজায় রেখেছিল। সেই দূরত্বই ছিল শ্রেণীভেদের দেয়াল। কিন্তু এই দেয়াল ভাঙতে সময় খুব বেশি লাগলো না। বৃষ্টির ফোঁটা যখন দুজনের ওপর পড়ছিল, ইনায়ের চোখে ছিল এক ধরনের অস্থিরতা, আর রাশেদের হৃদয়ে ছিল অজানা কম্পন। সেই কম্পন ছিল আবেগের, ভালোবাসার, না বলার অনুভূতির। বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে দুজনের নীরবতা যেন এক অদ্ভুত স্বীকারোক্তিতে বদলে গেল। হৃদয়ের ভাষা মুখে বলা প্রয়োজন হয় না, তারা দুজনেই সেটা বুঝে গিয়েছিল। পরদিন সব উলটপালট হয়ে গেল। ইনার খালা তাদের ছাদে একসঙ্গে দাঁড়িয়ে থাকতে দেখে রেগে আগুন হলেন। বাড়ির সবার কাছে খবর পৌঁছে গেল মুহূর্তেই। ধনী সমাজের মানুষের কাছে এটা শুধু সমস্যা নয়, কলঙ্ক। ইনার বাবা বিদেশ থেকে বিষয়টি শুনেই প্রচণ্ড ক্ষুব্ধ হলেন। তার কাছে বিষয়টি অসম্মানের মতো মনে হলো। তিনি নির্দেশ দিলেন, সকালেই রাশেদকে বাড়ি থেকে বের করে দিতে হবে। রাত্রিটা ইনায়া আর রাশেদ দুজনের জন্যই ছিল অসহ্য ভারী। ইনায়া কাঁদতে কাঁদতে রাত পার করল, আর রাশেদ নিঃশব্দে নিজের মনকে শক্ত করার চেষ্টা করল। সে ভাবছিল, তার মতো একজন সাধারণ ছেলের পক্ষে এমন ভালোবাসার স্বপ্ন দেখা কি ঠিক ছিল, নাকি এই অনুভূতি পৃথিবীর কাছে সত্যি অপরাধ। ভোরের আলো উঠতেই গার্ডরা এসে রাশেদকে জানালো সে আর এই বাড়িতে থাকতে পারবে না। হাতে ছোট্ট ব্যাগ নিয়ে যখন সে বাড়ির গেটের দিকে যাচ্ছিল, তার পায়ের নিচে যেন প্রতিটি পদক্ষেপ ভেঙে যাচ্ছিল তার স্বপ্ন। ইনায়া ছুটে এলো, তার চোখে কান্না, মুখে যন্ত্রণার ছাপ। কিন্তু সে জানত এই মুহূর্তে তাকে শক্ত হতে হবে। সে রাশেদকে কাছে পেল না, পেল শুধু তার ডান পাশে থাকা ভাঙা স্বপ্নটাকে। সকালে বাড়ির চত্বরে
এক ভাঙা হৃদয়ের বিদায়ের দৃশ্য তৈরি হয়েছিল। গার্ডদের কড়া নজরে ঘর ছাড়া ব্যাগ হাতে রাশিদের যাওয়া যেন কোনো অপরাধীর বিদায়ের মতো লাগছিল, কিন্তু তার চোখ ছিল না অপরাধবোধ, ছিল নিঃশব্দ কষ্ট। ইনায়া তাকে যেতে দেখছিল গভীর যন্ত্রণায়। তার হৃদয়ে ছিল একটাই অনুভূতি, যাকে সে ভালোবেসে ফেলেছে তাকে ছাড়তে পারবে না। ধন সম্পদ, ঘরবাড়ি, অভিজাত পরিবেশ, এসবের কাছে ভালোবাসার কোনোদিনই হার মানে না। ইনায়া বুঝতে পারল, সমাজ বা পরিবার যাই বলুক, তার জীবনের সিদ্ধান্ত তাকে নিজেকেই নিতে হবে। রাশেদের যাওয়া সে মেনে নিতে পারল না। নিজের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি যদি চলে যায়, তবে সে বিলাসী বাড়ির প্রতিটি দেয়ালই তার কাছে খালি মনে হবে। চোখ বুজে সে একটা সিদ্ধান্ত নিল, সে আর ফিরে যাবে না। এই জীবনযাত্রায় যেখানে মানুষ তার ভালোবাসাকে অবমূল্যায়ন করবে, সে রাশেদের পাশে দাঁড়াবে। অনেকের চোখের সামনে ধনী পরিবারের মেয়ে ঘর ছাড়া যাত্রা শুরু হলো। ঠিক সেই মুহূর্তে ইনায়া যেন সমস্ত শ্রেণীভেদের দেয়াল ভেঙে ফেলল। তার পা ধীরে ধীরে বেরিয়ে আসছিল বাড়ি থেকে, আর প্রতিটি পা ছিল যেন স্বাধীনতার দিকে যাত্রা। রাশেদ এটা বিশ্বাসই করতে পারছিল না যে ইনায়া সত্যি তার সাথে আসছে। ওই মুহূর্তে সে বুঝল, ভালোবাসা কখনো শ্রেণীর দেয়ালে বন্দি থাকে না, সে নিজেই ছাদ ভেঙে আকাশ দেখার শক্তি রাখে। তারা দুজন রওনা দিল এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে। শহরের ভিড়ের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে তাদের পায়ের নিচের জমাট বাঁধার ভয় আর সাহস একসাথে ধাক্কা খাচ্ছিল। পথে মানুষ তাকাচ্ছিল, ফিসফিস করছিল। ধনীর মেয়ে চাকরের হাত ধরে যাচ্ছে, কিন্তু ইনায়ার মুখ ছিল অবিচল। ভালোবাসা যখন সত্য হয়ে ওঠে, তখন মানুষের কথাই তার শক্তি কমে না। ঢাকার এক পুরনো এলাকায় ছোট্ট একটি বাসা ভাড়া নিল তারা। ঘরটি ছিল স্যাঁতসেঁতে, দেয়ালে পানি পড়ে, বিছানা ছোট, কিন্তু তাদের চোখে সেই ঘরে ছিল নতুন পৃথিবী। ইনায়া প্রথমবার সত্যিকারের মুক্তির স্বাদ পেল। বিলাসিতা ছেড়ে সরলতার দিকে পা বাড়ানোটা কঠিন ছিল, কিন্তু সেই কঠিনতাই তাকে সাহসী করে তুলেছিল। সেই দিন থেকে তাদের সংগ্রাম শুরু হয়। রাশেদ কাজ পেল নির্মাণ সাইটে, আর ইনায়া অনলাইনে টিউশন নিতে শুরু করলো। দুই বেলার খাবার সবসময় পেট ভরিয়ে খাওয়া সম্ভব হতো না। কখনো ডাল আর ভাত, কখনো শুধু রুটি, তবু তাদের ভিতরে ছিল পরিপূর্ণতা। রাশেদ যখন কাজ শেষে ধুলামাটি লেগে বাসায় ফিরত, ইনায়া অপেক্ষা করত তার জন্য। এই অপেক্ষা ছিল ভালোবাসার, যেখানে কোনো অভিযোগ নেই, নেই কোনো অভিমান, আছে শুধু দুজনের ওপর নির্ভরতা। একদিন আলমগীর হোসেন সব কথা শুনে দেশে ফিরলেন। মেয়ে কোথায় থাকে, কিভাবে থাকে, সব জানতে চাইছিলেন। ক্রোধ, বিরক্তি, অপমান সবই ছিল তার মধ্যে, কিন্তু তার মনের গভীরে একটা অদেখা ভয় কাজ করছিল। তার মেয়ে কি সত্যিই সুখে আছে? অবশেষে তিনি গোপনে তাদের বাসায় গেলেন। দরজা খুলতে তিনি দেখলেন ধনীর বাড়ির রাজকন্যা আজ এক অন্ধকার ঘরে থাকে, কিন্তু তার চোখে নেই কোনো কষ্ট, নেই কোনো অনুশোচনা, বরং ছিল শান্তির আলো। তার মেয়ে সেই মানুষটির পাশে দাঁড়িয়ে আছে, যার হাতে হয়তো নেই ধন, কিন্তু আছে হৃদয়ের সত্যতা। আলমগীর হোসেনের মনে গভীর পরিবর্তন শুরু হলো। তিনি প্রথমবার বুঝলেন, যে ভালোবাসা ত্যাগ শেখায় তা কখনো ভুল হতে পারে না। তিনি বুঝলেন, যে মেয়ে বিলাসিতার মাঝে বড় হয়েছে, সে এখন স্বল্পতার মাঝেও সুখে আছে, শুধু কারণ পাশে আছে ভালোবাসার মানুষটি। দীর্ঘ নীরবতার পর তিনি মনে মনে সিদ্ধান্ত নিলেন, মেয়েকে আর হারাবেন না। তিনি তাদের একসাথে জীবনের অনুমতি দিলেন। তিনি বুঝলেন, শ্রেণীর দেয়াল ভাঙা যায় যদি হৃদয়ে মমতা থাকে। তারপরেই ছোট্ট করে আয়োজন করা হলো তাদের বিয়ে। কোনো বড় হল রুম নয়, কোনো জমকালো সজ্জা নয়, ছিল শুধু নিখুঁত আবেগ, ভালোবাসা আর প্রতিজ্ঞতার শুদ্ধতা। দুই হাতে দুই হাত রেখে তারা নতুন জীবনের পথে পা বাড়ালো। ভালোবাসা জয় হলো সমাজের চোখ, পরিবারের রাগ, সবকিছুর বিরুদ্ধে দাঁড়িয়েও ভালোবাসা শেষ পর্যন্ত তার গন্তব্যে পৌঁছালো। প্রিয় দর্শক, রাশেদ আর ইনায়ার গল্প প্রমাণ করে দেয়, প্রেম কখনো শ্রেণী দেখে না, শুধু দেখে হৃদয়ের সত্যতা। গল্পটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন, আর পরবর্তীতে কোন ধরনের গল্প শুনতে চান সেটাও জানিয়ে দেবেন। আজ এখানে বিদায় নিচ্ছি। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। নদীর ধারে ছোট্ট এক গ্রাম, নাম তার রূপগঞ্জ। গ্রামটি যেমন শান্ত, তেমনি আলোচনার কেন্দ্রে ছিল এক যুবতী মেয়ে। তার নাম ছিল রায়হানা। সৌন্দর্যে সে শুধু গ্রাম নয়, আশেপাশের কয়েকটি গ্রামেও আলোচনার বিষয়। শ্যামল ত্বক, বড় বড় চোখ, শান্ত হাসি, সব মিলিয়ে যেন আল্লাহ নিজ হাতে গড়ে পাঠিয়েছেন। কিন্তু রায়হানার সৌন্দর্যের চেয়েও বড় ছিল তার আত্মবিশ্বাস। সে জানত সে সুন্দর, আর এই জানাটাই ধীরে ধীরে তাকে বদলে দিচ্ছিল। নামাজ সে পড়তো ঠিকই, কিন্তু তাড়াহুড়ো করে। পর্দা করত, তবে শুধু লোক দেখানোর জন্য। তার মনে একটা অহংকার বাসা বেঁধেছিল, আমি তো খারাপ নই, আমি তো কাউকে কষ্ট দেই না, আল্লাহ নিশ্চয় আমাকে ক্ষমা করবেন। গ্রামে একটি পুরনো মাদ্রাসা ছিল,
সেখানে এক বৃদ্ধ আলেম থাকতেন, হুজুর সাহেব। তিনি প্রায় বলতেন, বেটি, ছোট গুনাহকে ছোট ভাবিস না, আগুনও তো ছোট স্ফুলিঙ্গ থেকে বড় হয়। রায়হানা হাসত, মনে মনে বলতো, এই বুড়ো মানুষগুলো সবকিছুতেই হারাম খুঁজে বেড়ায়। একদিন বাজার থেকে ফেরার পথে রায়হানা দেখল রাস্তার ধারে একটি কাগজ পড়ে আছে। কাগজটি নোংরা, ভাঁজ করা। সে অবহেলা পা দিয়ে ঠেলে সরাতে গিয়ে হঠাৎ চোখে পড়ল তার উপর আরবি হরফ। সে ভালো করে তাকালো, কাগজটিতে কুরআনের একটি আয়াত লেখা ছিল। এক মুহূর্ত থমকে দাঁড়ালো সে। মনে হলো কাগজটা তুলে নিরাপদ জায়গায় রাখা উচিত, কিন্তু ঠিক তখনই তার বান্ধবী হাসতে হাসতে বলল, এইসব নোংরা কাগজ কে কুড়াবে? হাত নোংরা হবে। রায়হানা দ্বিধায় পড়ল, চারিদিকে তাকালো, কেউ দেখছে না। তার অহংকার আর আলস্যে জিতে গেল ইমানের ওপর। সে পা দিয়ে কাগজটা সরিয়ে নালায় ফেলে দিল। এই ছিল তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর সিদ্ধান্ত। সেই রাতে রায়হানা এক অদ্ভুত স্বপ্ন দেখল। সে দেখল এক বিশাল অন্ধকার মাঠ, আগুন জ্বলছে চারিদিকে, মানুষের আত্মচিৎকারে আকাশ ভারী হয়ে আছে। সে ভয়ে কাঁপতে কাঁপতে বলল, আমি কোথায়? এক গম্ভীর কণ্ঠ উত্তর দিল, এটাই বিচার দিবসের ময়দান। হঠাৎ তার সামনে একটি দাঁড়িপাল্লা রাখা হলো। একপাশে তার নামাজ, রোজা, দান সব, অন্য পাশে একটি ছোট্ট কাগজ। কাগজটি পাল্লায় পড়তেই ভারী হয়ে গেল। রায়হানা চিৎকার করে উঠল, এটা তো শুধু একটা কাগজ। উপাস থেকে বলল, এটা কাগজ নয়, এটা ছিল আল্লাহর কালাম। তুমি তাকে অবমাননা করেছ। ভয়ে তার ঘুম ভেঙে গেল, তার শরীর ঘামে ভিজে গেছে, কিন্তু দুঃখজনকভাবে সে এটাকে শুধু স্বপ্ন ভেবে ভুলে গেল। কয়েকদিন পর গ্রামের হঠাৎ বন্যা এলো। নদীর পানি বাড়তে লাগলো, মানুষজন নিরাপদ জায়গায় সরে যেতে শুরু করলো। রায়হানাও তার পরিবারের সঙ্গে বের হলো। হঠাৎ সে দেখল এক বৃদ্ধ লোক রাস্তার পাশে পড়ে আছেন। লোকটি অসুস্থ, সবাই ব্যস্ত, কেউ দাঁড়াচ্ছে না। রায়হানার মনে হলো দাঁড়াবে, কিন্তু সে ভাবল, আমি সুন্দরী মেয়ে, নোংরা হলে সমস্যা। সে এগিয়ে গেল না। ঠিক তখনই তার চোখে পড়ল একটি কাগজ পানিতে ভাসছে, আবারও আরবি লেখা। মনে হলো আল্লাহ যেন তাকে আরেকটি সুযোগ দিচ্ছেন। সে থামল, কিন্তু আবারও নিজেকে বলল, পরে কেউ তুলে নেবে। এটা ছিল তার শেষ সুযোগ। বন্যার রাতে হঠাৎ বাঁধ ভেঙে গেল, পানির তোরে রায়হানার ঘর ভেসে গেল। সে সাঁতার জানত না, চিৎকার করছিল, আল্লাহ বাঁচাও, কিন্তু পানি তাকে গ্রাস করল। মৃত্যুর পর যখন সে চোখ খুলল, নিজেকে আগুনে ঘেরা দেখতে পেল। সে কাঁদতে কাঁদতে বলল, হে আল্লাহ, আমি তো নামাজ পড়তাম। উত্তর হলো, তুমি নামাজ পড়েছ ঠিকই, কিন্তু আমার কালামকে সম্মান করনি। সে বলল, আমি তো জানতাম না। উত্তর এলো, জানতাম না চাওয়াটাই তোমার অপরাধ। তার সামনে সেই কাগজটা আবার ভেসে উঠল, নোংরা, ভেজা, অবহেলিত, আর সেই জাহান্নামের আগুনে টেনে নেওয়া হলো। প্রিয় দর্শক, এই গল্প শুধু রায়হানার নয়, এই গল্প আমার, আপনার, আমাদের সবার। আমরা কতবার আল্লাহর নাম লেখা কাগজ অবহেলায় ফেলি, কতবার সত্য জেনেও চোখ ফিরিয়ে নেই, কতবার অহংকারে ভাবি আমি তো ঠিক আছি। মনে রাখবেন, আল্লাহর কাছে কিছুই ছোট নয়। এক ফোঁটা অহংকার, এক মুহূর্তে অবহেলা, এক টুকরো কাগজ, সবকিছুই আমাদের চিরন্তন ঠিকানা বদলে দিতে পারে। আজ থেকে সাবধান হন, আজ থেকে সম্মান করুন আল্লাহর নিদর্শনকে, কারণ জাহান্নামের আগুন কখনো বলে না এই গুনাহটা ছোট ছিল। গ্রামের এক সাধারণ মেয়ে স্বপ্ন নিয়ে শহরে এলো নিজের ভবিষ্যৎ গড়তে, কিন্তু সে জানত না এই অফিসের দেয়ালের আড়ালে লুকিয়ে আছে এমন এক অন্ধকার যা তার জীবনটাই বদলে দেবে। প্রিয় দর্শক, গল্পটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ। আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অথবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন গল্পটি শুরু করা যাক। গ্রামের বাতাসে ছিল নির্ভেজাল এক গন্ধ, পাখির ডাক, ধানের শীষ, আর নদীর শোষর শব্দে মিশে থাকা এক শান্তি। এই শান্ত গ্রামেই বড় হয়েছে মেয়েটি। নাম তার মেহজাবিন। পড়াশোনায় ভালো, মনেও ছিল বড় কিছু করার স্বপ্ন। বাবা একজন সাধারণ কৃষক, মা গৃহিণী। সংসার চলত কষ্টে, কিন্তু মেহজাবিনের চোখে ছিল শহরের আলো। সে চাইতো পরিবারের দারিদ্রতা ঘুচিয়ে মা বাবাকে একটু ভালো জীবন দিতে। এই স্বপ্নই একদিন তাকে ঠেলে দেয় ব্যস্ত ঢাকার পথে। এক পরিচিতার মাধ্যমে সে পেয়ে যায় একটি প্রাইভেট অফিসে রিসেপশনিস্টের চাকরি। ছোট্ট একটা ঘর ভাড়া নিয়ে সে শুরু করে নতুন জীবন। প্রথম দিকে সবকিছুই নতুন মনে হচ্ছিল। যানজট, বড় বড় বিল্ডিং, অফিসের ফর্মাল ড্রেস আর অচেনা মুখের ভিড়। অফিসের মালিক রাকিব সাহেব, 40-এর কোঠার একজন ধনী ব্যবসায়ী, স্মার্ট, আত্মবিশ্বাসী, কিন্তু তার চোখে একটা অদ্ভুত দৃষ্টি ছিল যেটা মেহজাবিন ঠিক বুঝতে পারত না। প্রথম দিনেই রাকিব তাকে বলেছিল, তুমি খুব সুন্দর করে কথা বলো,
আর দেখতে তো আহা একদম মডেলদের মতো। মেহজাবিন লজ্জায় মাথা নিচু করেছিল। তখনও সে বুঝতে পারেনি এই প্রশংসার পিছনে কি অন্ধকার লুকিয়ে আছে। দিন যেতে লাগলো। মেহজাবিন সময় মতো অফিসে আসতো, হাসিমুখে সবাইকে রিসিভ করত, ফাইল গুছাতো, ফোন ধরত। সহকর্মীরাও ধীরে ধীরে তার সঙ্গে মানিয়ে নিল। কিন্তু রাকিব সাহেবের আচরণ ধীরে ধীরে পাল্টাতে লাগলো। প্রথমে সাধারণ কথা, তারপর ব্যক্তিগত প্রশ্ন, তারপর অফিস শেষে ডিনারে যাওয়ার প্রস্তাব। একদিন সন্ধ্যায় রাকিব বলল, আজ অফিসে একটু দেরি হবে, তুমি থাকো, কিছু জরুরি ফাইল ঠিক করতে হবে। নতুন চাকরি, তাই মেহজাবিন না করতে পারল না। অফিসে সবাই চলে গেল, শুধু সে আর রাকিব। ঘড়ির কাঁটা তখন রাত 8টা পেরিয়ে গেছে। হঠাৎ রাকিব উঠে এসে তার পাশের ডেস্কে দাঁড়ালো। তুমি জানো, এই শহরে টিকে থাকতে হলে শুধু কাজ জানলেই হয় না, আমার মতো কারো ভরসা লাগবে, সে বলল ধীর কণ্ঠে। মেহজাবিন অস্বস্তিতে চুপ করে রইল। রাকিব আরও এগিয়ে এসে তার কাঁধে হাত রাখতে চাইল। মেহজাবিন সাথে সাথে পিছিয়ে গেল, বলল, স্যার আপনি কি করছেন, এটা ঠিক না। রাকিব তখন হেসে বলল, উফ, এত সিরিয়াস হও কেন, আমি শুধু তোমার যত্ন নিতে চাই। সেই রাতটা মেহজাবিনের মনে গেঁথে রইল। সে বাসায় ফিরে কান্না করল, কিন্তু কিছু বলতে পারল না। গ্রামের মেয়েটি জানত শহরের চাকরি পাওয়া কত কঠিন। সে ভাবল হয়তো ওটা একবারই হয়েছে, কিন্তু না, এটা ছিল কেবল শুরু। পরের দিন থেকে রাকিব আরও স্পষ্টভাবে আচরণ করতে লাগলো। কাজের অজুহাতে সে প্রায় মেহজাবিনকে নিজের কেবিনে ডেকে নিত, অপ্রয়োজনীয় ব্যক্তিগত প্রশ্ন করত। তুমি কারোর সঙ্গে সম্পর্কে আছো, রাতে কার সঙ্গে ফোনে কথা বলো, ছুটির দিনগুলোতে কার সঙ্গে ঘুরতে যাও। এসব প্রশ্নে মেহজাবিন ক্রমশ অস্বস্তিতে পড়তে লাগলো। অফিসের অন্যরা বিষয়টা বুঝলেও কেউ কিছু বলতো না। সবাই জানত রাকিবের প্রভাব কতটা। কেউ চাকরি হারানোর ঝুঁকি নিতে চায়নি। ধীরে ধীরে মেহজাবিন বুঝতে পারল সে যেন এক অদৃশ্য ফাঁদের মধ্যে আটকে গেছে। একদিন রাকিব বলল, তুমি যদি আমার সঙ্গে একটু ঘনিষ্ঠ হও, আমি তোমাকে সুপারভাইজার বানিয়ে দেব, অনেক ভালো বেতন, নিজস্ব কেবিন, আরও সুযোগ। মেহজাবিন তখন শক্ত গলায় বলেছিল, স্যার আমি আমার যোগ্যতায় উঠতে চাই, শর্টকাটে নয়। এই উত্তরটা রাকিব পছন্দ করেনি। সেদিন থেকে সে ধীরে ধীরে তার উপর মানসিক চাপ দিতে শুরু করল। কাজে খুঁত ধরা, অকারণে বকা, ছোট ছোট ভুলকে বড় বানিয়ে ফেলা। মেহজাবিন প্রতিদিন মানসিকভাবে ভেঙে পড়ছিল, কিন্তু পরিবারের কথা ভেবে চুপ থাকত। সে জানত যদি চাকরি ছেড়ে দেয়, গ্রামের বাড়িতে মা বাবার চিকিৎসা, ছোট ভাইয়ের পড়াশোনা সব বন্ধ হয়ে যাবে। সে নিজেকে অশ্রু গিলে প্রতিদিন অফিসে যেত, মুখে হাসি রেখে কাজ করত। একদিন দুপুরে ক্যান্টিনে এক সহকর্মী নাদিয়া আপা তাকে একপাশে ডেকে বলল, শোনো মেহজাবিন, আমি সব বুঝি, রাকিব কেমন লোক সেটা সবাই জানে, কিন্তু কেউ কিছু বলতে পারে না। তুমি চাইলে আমি কিছু করতে পারি। মেহজাবিন অবাক হয়ে বলল, আপা কি করবেন মানে? কিছু করবেন মানে? নাদিয়া ধীরে ধীরে বলল, আমি এক সাংবাদিককে চিনি, অনেক মেয়ের গল্প ওরা প্রকাশ করেছে, প্রমাণ থাকলে ওরা এমন লোকদের মুখোশ খুলে ফেলে। মেহজাবিন দ্বিধায় পড়ে গেল। সে ভয় পেয়ে গেল, যদি কিছু প্রকাশ পায়, যদি তার নামও বেরিয়ে আসে, যদি গ্রামের লোকজন ভুল বুঝে, তাহলে তার পরিবার সমাজে টিকতে পারবে তো? সমস্ত কখনো মেয়েদের পক্ষে থাকে না। সেই রাতে বাসায় ফিরে সে সারা রাত জেগে রইল। তার চোখের সামনে ভাসছিল মায়ের মুখ, বাবার পরিশ্রান্ত শরীর আর নিজের ভাঙা মন। সে জানত কিছু একটা করতেই হবে, কিন্তু কিভাবে? ঠিক তখনই রাকিব আরও এক ধাপ এগিয়ে গেল। একদিন অফিস শেষে সে গাড়িতে মেহজাবিনকে জোর করে তুলে নিল, বলল, চলো একটু ঘুরতে চাই, আজ তো শুক্রবার, কাল অফিস নেই। মেহজাবিন ভয়ে কাঁপতে কাঁপতে বলল, স্যার আমার যেতে ইচ্ছে করছে না। রাকিব বলল, তোমার ইচ্ছা অনিচ্ছা এখানে চলে না, আমি যা বলি সেটাই হবে। এই কথাটা তার ভিতরটা যেন কেঁপে উঠল। মেহজাবিন বুঝে গেল এখন যদি কিছু না করে তার জীবন ধ্বংস হয়ে যাবে। গাড়ির জানালার বাইরে আলো ঝলমল শহর পেছনে ছুটছিল, কিন্তু মেহজাবিনের মনে হচ্ছিল সে যেন এক দুঃস্বপ্নের দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। রাকিবের চোখে ছিল এক ধরনের অধিকারী দৃষ্টি, যেন সে জানে এই মেয়েটি আর কিছুই করতে পারবে না। কিন্তু সে জানত না মেহজাবিনের ভিতরে তখন ঝড় বয়ে যাচ্ছে। গাড়িতে বসে মেহজাবিন ধীরে ধীরে নিজের ব্যাগের মধ্যে ফোনটা হাতে নিল, ফোনের রেকর্ডারটা অন করে ফেলল চুপি চুপি। এরপর শান্ত গলায় বলল, স্যার আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? রাকিব এসে বলল, একটা ভালো রেস্টুরেন্টে, তারপর তোমাকে একটা প্রপোজাল দেব, এমন প্রপোজাল যেটা তুমি না করতে পারবে না। এই মুহূর্তে মেহজাবিন বুঝে গেল এই মানুষটা কোনো সীমারেখা মানে না। সে ধীরে ধীরে সাহসী হতে লাগলো। রেস্টুরেন্টে গিয়ে রাকিব একপাশে কোণের টেবিলে বসল। ওইটার চলে গেলে সে বলল, দেখো মেহজাবিন, আমি তোমাকে পছন্দ করি, তুমি চাইলে এই শহরে তোমার জন্য আকাশ খুলে দিতে পারি, কিন্তু তার জন্য আমারও কিছু চাওয়া আছে।
তার গলায় এক ধরনের লালসা মিশে আছে। মেহজাবিন অভিনয় করে শান্ত গলায় বলল, স্যার, আমি কিছুই বুঝতে পারছি না, একটু স্পষ্ট করে বলবেন? রাকিব তখন নির্লজ্জ ভাই বলল, আমার সঙ্গে ঘনিষ্ঠ হও, আমি তোমাকে প্রমোশন দেব, নিজস্ব গাড়ি, বড় পদ, টাকা সব কিছু দেব, একবার ভেবে দেখো। এই কথাগুলোই সে ফোনে স্পষ্টভাবে রেকর্ড করে ফেলল। তারপর কোনো ঝামেলা না করে শান্তভাবে বাসায় ফিরে গেল। কিন্তু ভেতরে ভিতরে তার মধ্যে এক অদ্ভুত শক্তি তৈরি হতে লাগলো। এই শহরের বুকে যে ভয়টা তাকে চেপে ধরেছিল, সেই ভয় এখন রূপ নিতে লাগলো রাগে আর প্রতিবাদে। পরের দিন অফিসে গিয়ে সে নাদিয়া আপাকে বলল, আপা, আমি রাজি, আমি প্রমাণ দেব। আপনি বলেছিলেন সাংবাদিক চেনেন, তাদের সঙ্গে দেখা করতে পারবেন? নাদিয়া একটু অবাক হলেও দ্রুত বলল, অবশ্যই পারবো, তবে খুব সাবধানে এগোতে হবে, ওর অনেক ক্ষমতা। সেদিন সন্ধ্যায় তারা দেখা করলো একজন অনুসন্ধানী সাংবাদিকের সঙ্গে, নাম আরিফুল। তিনি অনেক বড় বড় কেলেঙ্কারি ফাঁস করেছেন। মেহজাবিন পুরো ঘটনাটা খুলে বলল। রেকর্ডিংটা শোনালো। আরিফুল মনোযোগ দিয়ে শুনে বলল, তুমি যদি সত্যি দাঁড়াতে চাও, তোমার পাশে থাকবো, কিন্তু ভয় পেলে চলবে না। মেহজাবিন বলল, আমি ভয় পাবো না, যতদিন চুপ ছিলাম ততদিনই ওর মতো মানুষরা বেড়ে উঠেছে। এরপর শুরু হলো পরিকল্পনা। সাংবাদিকরা গোপনে আরও তথ্য জোগাড় করলো। অফিসের অন্য কয়েকজন মেয়ে, পুরনো কর্মী, এমনকি কিছু সিসিটিভি ফুটেজও। ধীরে ধীরে রাকিবের কুকর্মের স্তরগুলো খুলতে শুরু করলো। মেহজাবিন অফিসেও অভিনয় করে আগের মতো কাজ করতে লাগলো, যাতে রাকিব কিছু সন্দেহ না করে। একদিন রাকিব আবার কেবিনে ডেকে বলল, তুমি ভাবছো আমি বোকা, তোমার চোখে আজকাল অন্যরকম আগুন দেখি, বলো কি চলছে? মেহজাবিন শান্তভাবে বলল, কিছুই না স্যার, আমি শুধু কাজ শিখছি। রাকিব তার দিকে এগিয়ে এলো, কিন্তু এবার মেহজাবিন এক পা পিছিয়ে না গিয়ে স্থির চোখে তাকিয়ে থাকলো। সেই চোখের দৃষ্টিতে ছিল দৃঢ়তা। রাকিব বুঝতে পারল না এই মেয়েটির মধ্যে এমন পরিবর্তন কেন। দিন পেরিয়ে গেল। একদিন হঠাৎ সকালবেলা অফিসে হইচই শুরু হলো। অনেকগুলো টিভি চ্যানেল, সাংবাদিক ক্যামেরা নিয়ে হাজির হলো অফিসের সামনে। সবাই বলছে প্রাইভেট অফিসে বসের কুকীর্তি ফাঁস। সবার সামনে সাংবাদিক আরিফুল প্রকাশ করল রাকিবের রেকর্ডিং, সাক্ষ্য, প্রমাণ। টিভির পর্দায় রাকিবের নির্লজ্জ প্রস্তাব শোনা যাচ্ছিল, আমার সঙ্গে ঘনিষ্ঠ হও, আমি তোমাকে প্রমোশন দেব। অফিসের সবাই হতভম্ব। এতদিন যারা চুপ ছিল তারাও সাহস পেল। আরও কয়েকজন মেয়ে এগিয়ে এসে নিজেদের অভিজ্ঞতা শেয়ার করল। যেন এক লুকানো অন্ধকার হঠাৎ সূর্যের আলোয় প্রকাশ পেয়ে গেল। রাকিব প্রথমে প্রভাব খাটানোর চেষ্টা করল, পুলিশকে ফোন, হুমকি, কিন্তু জনমতের চাপে কিছুই কাজে এলো না। আইন তার বিরুদ্ধে ব্যবস্থা নিল। অফিসের বোর্ডও তাকে বরখাস্ত করল। আর মেহজাবিন, সে হঠাৎ করে সবার চোখে এক সাহসী মেয়ে হয়ে উঠল। সাংবাদিকরা বলল, এই শহরের অনেক মেয়ে ভয় পেয়ে চুপ থাকে, কিন্তু তুমি সাহস দেখিয়েছ। তুমি না থাকলে এই কেলেঙ্কারি হয়তো চিরদিন চাপা পড়ে থাকতো। কিন্তু তার সবচেয়ে আবেগঘন মুহূর্তটা ছিল যখন সে গ্রামে ফিরে গেল। মা বাবা টিভিতে সব কিছু দেখেছিলেন। মা তাকে জড়িয়ে ধরে বলল, তুই আমাদের গর্ব মেহজাবিন, তুই শুধু নিজের না, কত মেয়ের জীবন বাঁচালি। বাবার চোখেই জল ছিল, কিন্তু সেই জলে ছিল গর্ব, না বলা ভালোবাসা। শহরে ফিরে মেহজাবিন নতুন একটা প্রতিষ্ঠানে চাকরি পেল। এইবার মেধার জোরে, নিজের আত্মবিশ্বাসী। সে প্রমাণ করে দিল, একটা মেয়ে যদি নিজের মধ্যে সাহস খুঁজে পায়, তাহলে ক্ষমতাশালী দুষ্ট লোকেরাও টিকতে পারে না। একদিন নাদিয়া আপা হেসে বললেন, দেখো, তোমার জন্যই ওদের মুখোশ খুলেছি, তুমি না থাকলে আমরা কেউই সাহস পেতাম না। মেহজাবিন বলল, সাহস সবসময় বাহিরে থেকে আসে না আপা, সেটা আমাদের ভেতরে থাকে, শুধু একদিন সেটাকে জাগিয়ে তুলতে হয়। তার জীবন আবার নতুন পথে চলতে শুরু করলো। ভয় আর লজ্জার দেয়াল ভেঙে সে নিজের স্বাধীনতা, সম্মান আর ভবিষ্যৎ ফিরিয়ে আনল। প্রিয় দর্শক, এই গল্পটা শুধু মেহজাবিনের না, এটা সেই সব মেয়েদের গল্প যারা শহরে এসে অন্যায়ের মুখোমুখি হয়েও চুপ থাকে। ভয়কে জয় করা, সত্যকে প্রকাশ করা, এই সাহসী একদিন অন্ধকারের পর্দা সরিয়ে দেয়। রাত তখন ঠিক 12টা। থানার পিছনের গলিটা অদ্ভুতভাবে নিস্তব্ধ। দূরে কুকুর ডাকছে। হঠাৎ করে গলির ভেতর থেকে মেয়েটার চিৎকার শোনা গেল, আমাকে ছেড়ে দিন স্যার, আমি আর পারছি না। চিৎকার মিলিয়ে গেল পুলিশের বাঁশির শব্দে, কিন্তু কেউ জানত না প্রতিদিন রাতে ঠিক এই সময় থানার এক কোণায় নরক নেমে আসে। আজকের এই গল্পটি আপনাদের সকলের জন্য একটি শিক্ষণীয় গল্প হতে যাচ্ছে।
তাই আপনি যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন গল্পটি শুরু করা যাক। তন্নি নতুন যোগ দেওয়া নারী পুলিশ কনস্টেবল, বয়স মাত্র 24। পুলিশ একাডেমি থেকে উত্তীর্ণ হয়ে প্রথম চাকরি পেয়েছেন শহরের অন্যতম ব্যস্ত থানায়। দিনে সে সাহসী, হাসিখুশি, কর্তব্যপরায়ণ এক অফিসার, কিন্তু রাত নামলেই তার বুক কেঁপে ওঠে, কারণ রাত মানেই সেই দায়িত্ব, ডিউটি রুমে থাকা একা, আর সেই ভয়ঙ্কর মানুষটার চোখের সামনে পড়া। সেই মানুষটা হলেন থানার ইন্সপেক্টর নওশাদ। বাহ্যিকভাবে তিনি একজন দক্ষ অফিসার, সিনিয়রদের কাছে সম্মানিত, কিন্তু তার অন্তরের অন্ধকারে জানে শুধু রাতের ডিউটিতে থাকা কনস্টেবলরা, বিশেষ করে তন্নি। প্রথম দিন রাতের ডিউটিতে তাকে ডাকা হয়েছিল অফিসারদের রুমে। নতুন এসেছো তাই না? নওশাদ সিগারেট টেনে ধোঁয়া ছাড়তে ছাড়তে বলেছিলেন। তন্নি ভদ্রভাবে সেলুট করে মাথা নাড়ালো। হ্যাঁ স্যার, নতুন। ভালো, তাহলে নিয়মটা জেনে নাও। এখানে রাতে আমার কথাই শেষ কথা, বুঝেছ? তন্নি মাথা নেড়ে সম্মতি জানালেও তার ভেতরে একটা অদ্ভুত অস্বস্তি কাজ করছিল। প্রথম কয়েকদিন ঠিক ছিল, নওশাদ শুধু অদ্ভুত দৃষ্টিতে তাকাতেন, কিন্তু কয়েকদিন পরেই শুরু হলো তার ভয়ঙ্কর খেলা। অজুহাত করে তাকে বারবার অফিসার রুমে ডাকতে শুরু করলেন। কখনো বললেন রিপোর্ট লিখতে হবে, কখনো বললেন কেস ফাইল গোছাতে হবে, আর সেই সময় দরজা ভেতর থেকে বন্ধ করে তার দিকে এগিয়ে যেতেন। তন্নি একা হলে সাহস করে প্রতিবাদ করত, কিন্তু তারপরও প্রতিদিন রাতে ভয়ানক মানসিক চাপে ভুগতে হতো। থানায় কাউকে কিছু বলার মতো সাহস ছিল না, কারণ সবাই জানে নওশাদ কেমন প্রভাবশালী, কেউ তার বিরুদ্ধে কথা বলতে পারে না। একদিন রাত 3টের দিকে তন্নিকে জোর করে তার চেয়ারে বসিয়ে নওশাদ বলল, শোনো, এখানে তোমাকে শুধু চাকরিই করতে আসতে হবে না, আমার কথাও মানতে হবে, না হলে আগামীকালই তোমার বদলি করে দেব কোনো প্রত্যন্ত এলাকায়। তন্নির হাত কাঁপছিল, চোখে পানি চলে এসেছিল, সে কেঁদে ফেলেছিল, কিন্তু কোনো সাড়া দেয়নি। সেদিনের পর থেকে প্রতিদিন রাতেই মানসিক নির্যাতন চলতে লাগলো। কথায় কথায় ভয় দেখানো, হুমকি দেওয়া, ইঙ্গিতপূর্ণ মন্তব্য, সবকিছু যেন এক দুঃস্বপ্ন হয়ে দাঁড়ালো। তন্নির পড়াশোনার স্বপ্ন, পরিবারের আশা, সবকিছু যেন ম্লান হয়ে আসছিল। কিন্তু একদিন একটা ঘটনা সবকিছু পাল্টে দিল। সেদিন থানায় একটি বড় কেসের অপরাধী ধরা পড়েছিল। নওশাদ অফিসারদের নিয়ে বাইরে ছিলেন, তন্নি ডিউটি রুমে একা বসেছিল। হঠাৎ একটি কিশোরী মেয়ে থানায় এসে কাঁদতে কাঁদতে বলল, আপু আমাকে বাঁচান, আমাকে জোর করে বিয়ের জন্য নিয়ে যাচ্ছিল, আমি পালিয়ে এসেছি। তন্নির চোখে নিজের প্রতিচ্ছবি ভেসে উঠল, তার ভেতরে যেন আগুন জ্বলে উঠল। সে মেয়েটিকে থানার সেফ রুমে বসিয়ে পানি দিল, নিজের হাতে তার কাঁধে হাত রেখে বলল, তুমি ভয় পেও না, আমি আছি। তখনই তন্নি মনে মনে শপথ নিল সে আর চুপ থাকবে না, যত বড় অফিসারই হোক সত্য সে প্রকাশ করবে। কিন্তু চুপ না থাকার সিদ্ধান্ত নেওয়ার কয়েক ঘন্টা পরেই তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাত নেমে এলো। সেদিন রাত 12টায় নওশাদ ফিরে এসে তন্নিকে অফিসার রুমে ডাকল। নওশাদ বলল, আজকে খুব সাহস দেখাচ্ছিলে শুনেছি। তন্নি কিছু বলল না। নওশাদ বলল, কেন চুপ হয়ে গেছো? আজকে তোমাকে শিক্ষা দিতে হবে। সে দরজা বন্ধ করল, ঘর নিস্তব্ধ হয়ে গেল। তন্নির বুকে ধুকধুকানি বাড়তে লাগলো, বাইরে কুকুরের ডাক শোনা যাচ্ছিল। নওশাদের মুখে এক শয়তানি হাসি। তন্নি বুঝল আজ আর কোনোভাবেই এড়ানো যাবে না, কিন্তু আজ সে ভয় পায়নি, বরং ভিতরে এক অদ্ভুত শক্তি অনুভব করল। সে বলে উঠল, স্যার, আজ আমি চুপ থাকব না। তন্নির কণ্ঠ কাঁপলেও চোখে দৃঢ়তা। নওশাদ বলে, কি বললে? নওশাদ রেগে উঠে বলল, আমি আজই এইসবের রিপোর্ট লিখব, ডিআইজি স্যার পর্যন্ত সব জানাবো। নওশাদ হেসে উঠল, তুমি জানো আমি কে? আমার সঙ্গে এভাবে কথা বলার সাহস হলো কিভাবে? সে তন্নির দিকে এগিয়ে এলো, কিন্তু তন্নি হঠাৎ চেয়ারের হাতল থেকে লাঠিটা তুলে ধরল। এক ধাপও এগোবেন না স্যার। নওশাদ কিছুক্ষণ হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকলো, তারপর ঠাট্টার ভঙ্গিতে বলল, তাহলে তুমি আমাকে মারবে? ভালো। তখনই দরজায় কড়া নাড়ার শব্দ হলো। থানার আরেক পুলিশ কনস্টেবল রাজীব ঢুকে পড়ল। তন্নু সুযোগ বুঝে তাকে সব খুলে বলল। রাজীব কিছুক্ষণ চুপ থেকে বলল, আমরা সবাই জানি স্যার কেমন, কিন্তু কেউ সাহস করে কিছু বলে না। আজ তুমি বলেছ, আমি তোমার পাশে আছি।
সেই রাতেই তন্নি ও রাজীব থানার সিসিটিভি ফুটেজ ডাউনলোড করলেও গত কয়েকদিনের রেকর্ডিং দেখেই প্রমাণ মিলে গেল নওশাদের রাতের আচরণ স্পষ্ট হয়ে ধরা পড়েছে। পরদিন সকালে তন্নি থানার সব সিনিয়র অফিসারদের সামনে রিপোর্ট জমা দিল। নওশাদ প্রথমে অস্বীকার করলেও ফুটেজ দেখে আর কিছু বলার মতো থাকলো না। তাকে সাময়িক বরখাস্ত করে তদন্ত শুরু হলো। সেদিন বিকেলে তন্নি যখন থানার বাইরে বের হলো, রাস্তায় সেই কিশোরী মেয়েটি দাঁড়িয়েছিল। সে দৌড়ে এসে তন্নির হাত ধরল। আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি সাহস না পেলে আমি বাঁচতাম না। তন্নির চোখে পানি চলে এলো। মনে হলো তার কষ্ট, তার ভয় সবকিছু আজ সার্থক। এরপর থেকে তন্নি শুধু নিজের জন্য নয়, থানার অন্য সব নারী কনস্টেবলদের জন্যও কণ্ঠস্বর হয়ে উঠল। সে নারী নির্যাতনের বিরুদ্ধে ক্যাম্পেইন শুরু করল, মিডিয়াতে সাক্ষাৎকার দিল। কয়েক মাস পর চাকরি স্থায়ীভাবে হয়ে গেল। তন্নির নাম সবাই জানল সাহসী অফিসার হিসেবে। কিন্তু তন্নির জন্য সবচেয়ে বড় পুরস্কার ছিল তার নিজের ভেতরের ভয় জয় করা। রাতের ডিউটি আর তার কাছে আতঙ্ক নয়, বরং গর্বের। কারণ সে জানে এখন আর কোনো মেয়ে চুপ করে সহ্য করবে না। প্রিয় দর্শক, অন্যায় যত বড়ই হোক, সত্য ও সাহসের শক্তি সবসময় জয়ী হয়। নির্যাতনের বিরুদ্ধে প্রথম যে কণ্ঠস্বর ওঠে, সেটাই হয়ে যায় হাজারো কণ্ঠের শক্তি। তাই আপনার সাথে যদি কখনো অন্যায় হয়, আজই গর্জে উঠুন, সঠিক পদক্ষেপ নিন, আইনি ব্যবস্থা নিন। প্রিয় দর্শক, আজকের এই গল্পটি এ পর্যন্তই। গল্পটি থেকে আপনি কি শিক্ষা পেয়েছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। এ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। যেদিন সামিরের চোখে সে প্রথমবার সত্যিটা দেখল, ঠিক সেদিনই বুঝেছিল মানুষ ভুল করলে ক্ষমা পাওয়া যায়, কিন্তু পরকীয়া করলে তার আগের মানুষে ফিরে যাওয়া আর সম্ভব নয়। প্রিয় দর্শক, গল্পটি আপনাদের হৃদয়ে একটি ছোট্ট শিক্ষা বয়ে নিয়ে আসবে। তো চলুন গল্পটি শুরু করি। মেয়েটার নাম ছিল তিশা। ছোট্ট শহরে বড় হওয়ার স্বপ্নবাজ একটি মেয়ে। বিয়ের পর ভেবেছিল নতুন করে জীবন শুরু হবে, স্বামীকে ভালোবাসবে, সংসার গুছিয়ে সুখে থাকবে। আর ছেলেটি সামির একেবারে সহজ সরল, সরলতার মতোই নরম তার মন। সংসার বলতে সে শুধু দুজন মানুষের ভালোবাসাকে বোঝে। সংসার মানে তার কাছে প্রতিদিনের যত্ন, ছোট ছোট হাসি, রাতের পর রাত কাটানো বিশ্বাসের গল্প। বিয়ের প্রথম বছরটা খুব সুন্দর কেটেছিল। তিশা চাকরি পেয়েছিল একটি বেসরকারি অফিসে। সকাল বিকাল ব্যস্ততা, নতুন সহকর্মী, নতুন মানুষ তার জীবনে এক নতুন রং নিয়ে আসে। সামির তার এই পরিবর্তন দেখে খুব খুশি ছিল। সে সবসময় চেয়েছে তিশা পড়াশোনা করুক, চাকরি করুক, নিজের পায়ে দাঁড়াক। কিন্তু কখনো কখনো জীবনের সুখী হয়ে যায় সবচেয়ে বড় ঝড়ের শুরু। তিশার অফিসে এক সহকর্মীর নাম ছিল রাফি। স্মার্ট, কথা বলতে জানে, হাসলে দাঁতের ঝলক চোখে লাগে। সে নিজের কথার জাদু দিয়ে অনেককেই আকর্ষণ করতে পারত। তিশা প্রথমে তাকে শুধু সহকর্মী ভেবেছিল, কিন্তু ধীরে ধীরে রাফির কথা, তার প্রশংসা, তার কেয়ার তিশার মনে অন্যরকম অনুভূতি তৈরি করতে থাকে। মেয়েরা কখনো কখনো খুব ছোট্ট জায়গায়ও আবেগ খুঁজে ফেলে। একটু যত্ন, একটু প্রশংসা আর একটু মনোযোগ। সামির কিছু বোঝেনি, কারণ সে কখনো খুঁজে দেখেনি ভালোবাসা ছাড়াও কেউ অন্য কিছুর দিকে তাকাতে পারে। তিশা আগের মতো আর কথা বলতো না। আগে অফিস থেকে ফিরেই দুজন গল্প করত, সারাদিনের ঘটনা শেয়ার করত। কিন্তু এখন সে ফোনে ব্যস্ত, কখনো হাসছে, কখনো ফিসফিস করে কথা বলছে। ফোনে কথা বলতে বলতেই রান্না করছে, খাচ্ছে, আবার কখনো বলছে, সামির তুমি আগে ঘুমাও, একটু কাজ আছে। সামির প্রথমে কিছুই মনে করেনি। কেউ যখন ভালোবাসে তখন সন্দেহ মাথায় আসে না, মাথায় আসে শুধু বিশ্বাস। কিন্তু এক রাতে সামির দেখলো তিশা ফোনে হাসছে, এমন এক হাসি যা সে অনেক দিন দেখেনি। সামির জিজ্ঞাসা করলো, কার সঙ্গে কথা বলছো? তিশা একটু থেমে বলল, অফিসের কাজ ছিল। সেই রাতে সামির ঘুমাতে পারেনি। মনে হলো কিছু একটা বদলে গেছে। মন চাইলেও মুখে জিজ্ঞাসা করতে পারল না, কারণ জিজ্ঞাসা করলেই মনে হবে সে তিশাকে সন্দেহ করছে। এটা সে করতে চায়নি। পরের কয়েক সপ্তাহ ধরে তিশা আগের মতো ছিল না। বাড়িতে মন নেই, চোখে এক অদ্ভুত দূরত্ব। সামির যখন ডাকতো সে বিরক্ত হয়ে বলতো, আমি কি সবসময় তোমার কথাই শুনবো? একদিন রাতে তিশার ফোনে একটা নোটিফিকেশন এলো। স্ক্রিনে লোকটার নামটা দেখেই সামিরের বুকের ভিতর কেমন এক চাপ অনুভব হলো। তিশা ফোনটা দ্রুত সরিয়ে নিল। সামির আসতে বলল,
ও তোমাকে এত রাতে কেন মেসেজ করছে? তিশা বিরক্ত হয়ে বলল, এই স্বপ্নে ড্রামা করো না সাবির, অফিসের কিছু ব্যাপার। কিন্তু মানুষের চোখ কখনো কখনো মুখের চেয়ে বেশি সত্য বলে। সাবির সেই চোখে কিছু দেখেছিল, এড়িয়ে যাওয়া, গোপন করা, লুকোনো কিছু। দিন যত যাচ্ছিল পরিবর্তন তত স্পষ্ট হচ্ছিল। তিশা আগে কখনো সাজগোজ করে অফিসে যেত না, কিন্তু এখন সে ঘন্টার পর ঘন্টা আয়নার সামনে দাঁড়ায়। নতুন পারফিউম, নতুন লিপস্টিক, নতুন শাড়ি, সবই এখন তার প্রতিদিনের সঙ্গী। সাবির শুধু দেখতো, কিছু বলতো না, কারণ সে ভয় পেত যে সত্যি যদি তার চিন্তার মতো হয়। আয়নাও কখনো কখনো সত্যের প্রথম সাক্ষী হয়। একদিন তিশা বলল সে বান্ধবীর বাসায় যাচ্ছে। রাত 10টা বেজে গেল, সে ফিরল না। সাবির ফোন করতে তিশা রাগ করে বলল, আমি কি তোমাকে ছাড়া কোথাও যেতে পারবো না? সেখানে সাবির বুঝলো আশঙ্কা এখন সত্যি হওয়া শুরু করেছে। এক দুপুরে তিশা গোসল করতে গিয়েছে, ফোনটা বিছানায় ছিল। ফোনটা আবার রাফির মেসেজ, আগামীকাল দেখা করবা তো? এবার আর শ্বাস নিতে পারল না সাবির, মাথার উপর যেন আকাশ ভেঙে পড়ল। তারপর আরো মেসেজ খুলে দেখল, তিশার রাফির মেসেজের মধ্যে এমন কিছু ইমোশন, এমন কিছু কথাবার্তা যা পরে যে কোনো স্বামী ভেঙে পড়বে। সাবিরের হাত কাঁপতে লাগলো, চোখ ঝাপসা হয়ে গেল, বিশ্বাস ভেঙে গেল, চোখেই প্রথম জল আসে। তিশা বের হয়ে দেখলো সাবির ফোন হাতে দাঁড়িয়ে আছে। তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে জানতো এখন আর সত্য লুকিয়ে রাখার উপায় নেই। সাবির ধীরে ধীরে বলল, তুমি কি আমাকে ভালোবাসো না? তিশা বুক নামিয়ে বলল, সাবির, আমি জানি না কিভাবে হলো, আমি ভুল করেছি, আমি মানছি, কিন্তু আমি কি শুধু তোমার সঙ্গে থাকতে বাধ্য? সাবির নিঃশ্বাস ফেলল। ভালোবাসা বাধ্য হওয়ার জায়গা না তিশা, কিন্তু তুমি আমাকে একবারও ভাবলে না। তিশা চোখ মুছে বলল, আমি দুর্বল হয়ে গেছিলাম। রাফি আমাকে বুঝতো, আমার কথা শুনতো, প্রশংসা করত। কখন যেন ব্যাপারটা হাতের বাইরে চলে গেছে। সেই মুহূর্তে সাবির মনে হলো সে যেন একটা অপরিচিত মানুষকে সামনে দাঁড়িয়ে দেখছে। এই মানুষটি কি তার স্ত্রী, যাকে সে প্রতিদিন মনে প্রাণে ভালোবাসে? এরপর অনেক রাত পর্যন্ত ঝগড়া, কান্না, কথাবার্তা চলল। সাবির শেষ পর্যন্ত বলল, আমি চাই তুমি ভেবে দেখো, তুমি কি চাও? তুমি যদি রাফিকে বেছে নাও, আমি তোমাকে আটকে রাখবো না, কিন্তু আমি পরকে মেনে নিতে পারবো না। তিশা কিছু বলল না, চুপ করে বিছানার করে বসে রইল। নিঃশব্দ মানুষদের ভেতরেই চলতে থাকে সবচেয়ে বড় যুদ্ধ। পরদিন তিশা বাড়ি ছেড়ে চলে গেল। কোথায় গেল সাবির জানত না, শুধু একটা চিঠি রেখে গেল। সাবির, আমি তোমাকে কষ্ট দিয়েছি, আমাকে ক্ষমা করো, কিন্তু আমি নিজের কাছে সত্য হতে চাই। সাবির বুঝলো এই চিঠির মানে একটাই, তিশা রাফির কাছে চলে গেছে। এভাবেই সাবিরের সংসার ভেঙে গেল। যে মানুষটাকে সে হৃদয়ের মতো কাছে রেখেছিল, সে মানুষটি অন্য কারো কাছে চলে গেল। আমরা কখনো কখনো ভুল করে ফেলি, কিন্তু পরকীয়া এমন একটা ভুল যা ক্ষমা করলেও স্মৃতি আর বিশ্বাসকে ফিরে আনা যায় না। সাবির ভেঙে পড়েছিল, কিন্তু থেমে যায়নি, কারণ সে ভালোবাসা একতরফা হয়ে যায়, তা ধরে রেখে লাভ নেই। কেউ যদি অন্যের ছায়ায় সুখ খুঁজতে যায়, তাকে ধরে রাখাই সবচেয়ে বড় ভুল। তিশা তার আবেগের কারণে রাফির দিকে ঝুঁকে গেল, আর সাবির হারালো তার সংসার। শহরের এক কোনায় ছোট্ট একটি চায়ের দোকান ছিল। দোকানটা খুব বড় কিছু না, কিন্তু আশেপাশের মানুষের কাছে পরিচিত ছিল অনেক বছর ধরে। এই দোকানের মালিক ছিলেন একজন সৎ ও পরিশ্রমী মানুষ, আব্দুল করিম। তিনি সারা জীবন চা বিক্রি করেই সংসার চালিয়েছেন। তার একমাত্র কন্যা সন্তান ছিল, নাম রাবেয়া। রাবেয়ার বয়স তখন মাত্র 20 বছর। যখন এক দুর্ঘটনায় তার বাবা মারা যান, বাবার মৃত্যুতে পুরো পৃথিবীটা যেন তার মাথার ওপর ভেঙে পড়ে। মা আগেই মারা গেছেন, আত্মীয় স্বজন কেউ পাশে দাঁড়ায়নি। একমাত্র সম্বল বাবার রেখে যাওয়া সেই ছোট্ট চায়ের দোকান। অনেকে তাকে বলেছিল, মেয়ে মানুষ হয়ে দোকান চালাবে, এটা তোমার পক্ষে সম্ভব না, দোকানটা বিক্রি করে দাও। কিন্তু রাবেয়া জানতো এই দোকান শুধু রোজগারের জায়গা নয়, এটা তার বাবার স্বপ্ন। বাবা তাকে বলতেন, এই দোকানটা আমাদের সম্মানের প্রতীক, যত কষ্টই হোক হার মানিস না। বাবার সেই কথা মনে করে রাবেয়া সিদ্ধান্ত নিল সে দোকান চালাবে। প্রথম দিন দোকানে বসতেই অনেক মানুষের চোখ কপালে উঠল। কেউ অবাক, কেউ প্রশংসা করল, আবার কেউ কটাক্ষ করল। কিন্তু রাবেয়া চুপচাপ নিজের কাজ করে গেল। সকালে দোকান খুলতো, নিজ হাতে চা বানাতো, বিকেলে দোকান গুছিয়ে ঘরে ফিরত। কিছুদিন সব ঠিকঠাকই চলছিল, কিন্তু ধীরে ধীরে সমস্যা শুরু হলো। প্রতিদিন বিকেলে কয়েকজন বখাটে ছেলে দোকানের সামনে এসে আড্ডা দিত। প্রথমে তারা শুধু হাসাহাসি করত, পরে ইচ্ছা করে দোকানের সামনে দাঁড়িয়ে বাজে মন্তব্য করতে শুরু করলো। রাবেয়া প্রথম দিকে কিছুই বলতো না। সে ভাবতো কথা বাড়ালে সমস্যা বাড়বে, কিন্তু দিন যেতে যেতে তাদের আচরণ আরো খারাপ হতে লাগলো। কখনো ইচ্ছা করে টাকা চুরে দিত, কখনো দোকানের সামনে বসে ধূমপান করত। রাবেয়ার বুকের ভিতর ভয় কাজ করত, কিন্তু সে দোকান ছেড়ে চলে যায়নি। বাবার মুখটা চোখের সামনে ভেসে উঠত। একদিন সাহস করে সে বলল,
আপনারা যদি চা খাবেন সম্মান করে বসুন, না হলে দোকান থেকে চলে যান। ছেলেগুলো হেসে উঠল। একজন বলল, দেখছিস এখন মেয়ে মানুষ আমাদের শেখাচ্ছে। সেদিন রাবিয়া অনেক কেঁদেছিল, কিন্তু পরদিন আবার দোকান খুলেছে, কারণ সে জানতো হার মানলে এই সমাজ জিতে যাবে। কয়েক সপ্তাহ এভাবেই চলল। আশপাশের লোকজন দেখত, কিন্তু কেউ এগিয়ে আসতো না। সবাই বলতো ঝামেলায় জড়াবো কেন। একদিন পরিস্থিতি খুব খারাপ হয়ে গেল। ছেলেগুলো একজন দোকানের ব্রেঞ্চে পা তুলে বসে অশালীন কথা বলতে শুরু করলো। রাবিয়ার চোখে পানি এসে গেল। সে বুঝতে পারল এবার চুপ থাকলে আর চলবে না। সেদিন দোকান বন্ধ করে সে সরাসরি থানায় চলে গেল। থানায় গিয়ে প্রথম তার গলা কাঁপছিল, কিন্তু পুলিশ অফিসার ধৈর্য নিয়ে তার কথা শুনলেন। তিনি বললেন, ভয় পেও না, তুমি অন্যায় করছো না, তোমার নিরাপত্তা আমাদের দায়িত্ব। পরদিন বিকেলে পুলিশ দোকানে আসলো। ছেলেগুলো তখনও সেখানে ছিল। পুলিশ তাদের ডেকে নিল। একজন পুলিশ কড়া গলায় বলল, তোমরা জানো এটা কি অপরাধ? একজন নারীর কর্মস্থলে এসে তাকে বিরক্ত করার শাস্তিযোগ্য অপরাধ। ছেলেগুলো প্রথমে হাসতে চাইল, কিন্তু পুলিশের চোখে ভয়ঙ্কর দৃঢ়তা দেখে চুপ হয়ে গেল। পুলিশ তাদের থানায় নিয়ে গেল। সেখানে তাদের পরিবারের লোকজনকেও ডাকা হলো। সবার সামনে পুলিশ বললেন, আজ আমরা মামলা করতে পারতাম, কিন্তু আজ আমরা তোমাদের সুযোগ দিচ্ছি সংশোধন হওয়ার। তারপর পুলিশ কঠোর ভাষায় তাদের শিক্ষা দিল। একজন মেয়ের সাহসকে দুর্বলতা ভেবো না, সে নিজের অধিকার নিয়ে দাঁড়িয়েছে। কাল যদি তোমাদের বোন বা মা এই পরিস্থিতিতে পড়ে তখন কেমন লাগবে? ছেলেগুলো মাথা নিচু হয়ে গেল। একজন কাঁদতে কাঁদতে ক্ষমা চাইলেন। পুলিশ শেষ কথা বললেন, আজকের পর যদি এই দোকানগুলোতে আশেপাশে তোমাদের কাউকে দেখা যায় তাহলে সরাসরি মামলা হবে, কোনো ছাড় নেই। সেদিন বিকেলটা ছিল রাবিয়ার জীবনের সবচেয়ে শান্ত বিকেল। দোকানে বসে সে চা বানাচ্ছিল, আর মনে হচ্ছিল বাবা যেন দূর থেকে তাকিয়ে হাসছেন। এরপর থেকে আর কেউ তাকে বিরক্ত করেনি, বরং এলাকার মানুষ তাকে সম্মান করতে শুরু করলো। কেউ কেউ এসে বলতো, তুমি সাহস দেখিয়েছ মা। রাবিয়া বুঝতে পারল ন্যায়ের পথে দাঁড়ালে একা থাকতে হয় না। আইন, সমাজ আর আল্লাহ সবাই তখন পাশে থাকে। আজও সে বাবার চায়ের দোকানে বসে। দোকানের দেয়ালে একটি কাগজ টাঙানো। এটি একজন বাবার স্বপ্ন আর একজন মেয়ের সাহস। এই গল্প আমাদের শেখায়, চুপ করে সহ্য করা কখনো সমাধান নয়, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোই আসল শক্তি। একজন মেয়েও পারে নিজের সম্মান, নিজের অধিকার আর নিজের স্বপ্ন রক্ষা করতে, যদি সে সাহস করে একদম এগিয়ে যায়।